যে সরকারটা আছে তার স্থায়িত্ব যাতে নষ্ট না হয়, চন্দ্রবাবু নাইডু বেরিয়ে না যায় তার জন্য চন্দ্রবাবুর রাজ্য অন্ধ্রকে বিরাট পরিমাণে বরাদ্দ করা হয়েছিল। আর বিহারকেও ব্যাপক পরিমাণে বরাদ্দ করা হয়েছিল। একদম পলিটিক্যাল গেম, পরিষ্কার কথা। ফলে এই বছরও বাজেটে তুমি কোনো জনকল্যাণমূলক ভোটমুখী কোনো প্রকল্প পাবে না। আগামী বছরও পাবে না। এখন থেকে আমি বলে দিচ্ছি। পেলো যেটা সেটা হলো আ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর পার্ট থেকে। আমরা দেখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শুধুমাত্র পেপার ওয়ার্ক হয়ে থাকবে। এই ডানকুনি অমৃতেশ্বর করিডোর উনি বলেছিলেন সেটা কাগজে কলমে রয়েই গেল। বাস্তবে মুখ দেখেনি। তো সেইটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ঘোষণা হবে মোদির নাকি বাস্তবে হবে সেটা তো দেখার অবশ্যই একটা বিষয় আছে। ফলে দুর্গাপুরের আ বিজেপি কর্মী সমর্থকদের উদ্দীপনার বা আ আশার এক আলো অবশ্যই আজকের ঘোষণার মধ্যে আছে যেখানে শিল্প করিডোর ঘোষণার কথা বলা হচ্ছে দুর্গাপুরকে। চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে যদি না ঢালতো তাহলে চন্দ্রবাবু নাইডুর সমর্থন হারানোর ভয় ছিল। আবার বিহারে নীতিশ কুমারের সমর্থনের হারানোর ভয় ছিল। আজকে মোদি কিন্তু ওদের দুজনের উপর শুধু নির্ভর নয়। আজকে মোদি অনেক বলীয়ান। ফলে এখন কারো কাছে সারেন্ডার করার জায়গা নেই। পরবর্তী সময়ে রেলের মন্ত্রী দীনেশ বাবু তিনি তিনি কি বলেছিলেন? বলেছে রেলকে আইসিইউ তে নিয়ে গেছে মমতা। নরেন্দ্র মোদি যে একের পর এক প্রকল্প চালু করেছে সেগুলো মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত আ মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যরা প্রচারে আনতে পেরেছে? মানুষের কাছে যেতে পেরেছে? স্যার একেবারে আজকে আবারও বাজেট পরিবেশন হলো ২০২৬ এর যে বাজেট, বেশ কিছু জিনিসের দাম বাড়লো, বেশ কিছু জিনিসের দাম কমলো। পশ্চিমবঙ্গের কি সুবিধা হলো বা পশ্চিমবঙ্গ কি পেলো না? কি থেকে বঞ্চিত থাকলো যদি একটু দেখো বলেন? এই মুহূর্তে কলকাতার সমস্ত মিডিয়া আ রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্য রাজনৈতিক দল বিজেপি বাদ দিয়ে এবং সমস্ত মিডিয়া, টেলিভিশন মিডিয়া, সোশ্যাল মিডিয়া একটি প্রশ্ন হচ্ছে যে বিহারে এত পেল, বিহারের ভোটের আগে এত বাজেটে বরাদ্দ ছিল, এত প্রকল্প দেওয়া হয়েছিল বিহারকে। পশ্চিমবাংল কেন পেল না? পশ্চিমবাংলার তাহলে কি বিজেপি জিততে চায় না? আমি বলব যে তাদেরকে যে আপনারা এত ছোটভাবে দেখছেন বা রাজনীতিটা বুঝতেই পারছেন না। সেই কারণেই বিভ্রান্তিটা হচ্ছে বা বুঝতে চাইছেন না। তার কারণটা হলো বিহার মানে অবশ্যই মানে দেখো বাজেট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। অবশ্যই রাজনীতি বিবৃতি। বাজেটের বরাদ্দগুলোর পেছনে বৃহত্তম রাজনীতি থাকে, অনেক সময় ক্ষুদ্রতম রাজনীতিও থাকে। এই প্রশ্নটা তো ঠিক যে বিহারের আগে তো অনেক বরাদ্দ করা হয়েছিল। বিহারে যখন মানে নির্বাচনের প্রশ্নটা এসেছিল এবং তার আগে যখন বাজেট হচ্ছিল গতবার, সেই সময় কিন্তু মানে নরেন্দ্র মোদী, অমিত শাহর কেন্দ্রের স্থায়িত্ব নিশ্চিত নয়। মানে গত বাজেটের পরেই অ্যা একের পর এক জয় এসছে। ফলে বিহারে দেওয়াটা মানে বিহারে একের পর এক প্রকল্প দেওয়াটা কম্পালশন ছিল। একটা কম্পালশন ছিল হিস্টোরিক্যাল কারণ বিহার যখন ভাগ হয় তখন কিছু প্রকল্প পাওয়ার কথা ছিল। সেই পাওয়ার মানে নীতিশ কুমার খুব গুড বার্গেনার। তিনি কেন্দ্রের সাথে সম্পর্ক রক্ষা করে সেই পুরনো যে দাবি-দাবাগুলো সেগুলো পূরণ করেছেন। আরেকটা কারণ হলো নীতিশ কুমার যাতে নরেন্দ্র মোদীকে ছেড়ে না বেরিয়ে যায়। অর্থাৎ যে এনডিএ সরকার তৈরি হয়েছে, এনডিএ সরকার ৩ তুমি জানো বিজেপি এককভাবে তৈরি করতে পারেনি। ২৪০ টা আসন নিয়ে একদিকে অ্যা নীতিশ কুমারের জেডিইউ আর অন্যদিকে হলো চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি। তাদেরকে নিয়ে এই সরকার চলছে। ফলে দুটো রাজ্যের ক্ষেত্রে তুমি যদি দেখো, অতিরিক্ত বরাদ্দ পলিটিক্যাল কারণেই দেওয়া হয়েছে। পলিটিক্যাল কারণেই দেওয়া হয়েছে। ফলে এবং স্টেবিলিটির প্রশ্নে কেন্দ্রে যে সরকারটা আছে তার স্থায়িত্ব যাতে নষ্ট না হয়, চন্দ্রবাবু নাইডু বেরিয়ে না যায় তার জন্য চন্দ্রবাবুর রাজ্য অন্ধ্রকে বিরাট পরিমাণে বরাদ্দ করা হয়েছিল। আর বিহারকেও ব্যাপক পরিমাণে বরাদ্দ করা হয়েছিল। একদম পলিটিক্যাল গেম, পরিষ্কার কথা। তারপরে একের পর এক রাজ্য জয় হয়েছে। এখন নরেন্দ্র মোদীর মানে শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হচ্ছে। আমরা একসময় ভেবেছিলাম যে নরেন্দ্র মোদী কি ৫ বছর শাসন করতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই ছিল যে চলে যাচ্ছে সরকার।
কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার টিকে যাচ্ছে কেন্দ্রে। ফলে এখন বিহারের উপর শুধু ডিপেন্ডেন্ট নয়, মানে চন্দ্রবাবু নাইডুর উপর ডিপেন্ডেন্ট নয়, এখন অনেক রাজনৈতিক দল এনসিপি থেকে শুরু করে একের পর এক রাজনৈতিক দল নরেন্দ্র মোদীকে সমর্থন করছে। ফলে এইরকম একটা অবস্থাতে বিহারের যে বাধ্যবাধকতা ছিল সেটা এখন এই মুহূর্তে নেই। আর পশ্চিমবাংলার মানে সাধারণত যেটা হয় যে একটা সরকার প্রথম ৫ বছরের মধ্যে প্রথম বছর প্রতিশ্রুতিগুলো পালন করতে লাগে। গত বছর প্রতিশ্রুতি পালন করেছে। তারই পার্ট হিসাবে তুমি লক্ষ্য করে দেখবে যে আয়কর ছাড় দিয়েছিল বড় পরিমাণে। বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা বলেছিল। গতবার যেন ঢেলে মানে দিচ্ছিল। এবার ইন ট্রু সেন্স ২য়, ৩য় বছরে পড়ছে সরকার ৫ বছরের মধ্যে। এখন হার্ড ইকোনমিক সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে সরকারকে। ফলে এই বছরও বাজেটে তুমি কোনো জনকল্যাণমূলক ভোটমুখী কোনো প্রকল্প পাবে না। আগামী বছরও পাবে না। এখন থেকে আমি বলে দিচ্ছি। আগামী বছরও পাবে না। আবার পাবে তার পরের বছর থেকে। অর্থাৎ যখন মানে কেন্দ্রের ভোট অর্থাৎ লোকসভা ভোট আবার এগিয়ে আসবে, তখন আবার মানে সরকার সাধারণত আ ভোটমুখী বাজেট করে। দেখো, আমি পরিষ্কার বলতে চাই যে এই বাজেটটা ৪ টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। মানে এই বাজেটটা মানে মোর ইকোনমিক ওরিয়েন্টেশন দেন পলিটিক্যাল ওরিয়েন্টেশন। মানে এর অর্থনৈতিক ওরিয়েন্টেশন অনেক বেশি এই বাজেটে। তার থেকে রাজনীতির ওরিয়েন্টেশন অনেক কম। অর্থনৈতিক ওরিয়েন্টেশন হিসাবে এই অর্থমন্ত্রীর কাছে যে চ্যালেঞ্জ গুলো ছিল সেগুলোকে তিনি মিট করবার চেষ্টা করেছেন। উনার কাছে বড় চ্যালেঞ্জ হলো বিশ্ব রাজনীতি এবং বিশ্ব আর্থিক অবস্থা। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে শুল্ক যুদ্ধ ঘোষণা করেছেন এবং আমেরিকা যেভাবে একতরফাভাবে ৫০% শুল্ক চাপিয়ে দিয়েছে, তার ফলে বহু কোম্পানি ধুঁকছে। আমাদের বিভিন্ন কোম্পানিগুলো, কারণ আমাদের রপ্তানি কমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে সমেত অন্য প্রান্তে, আর আমাদের আমদানি বাড়ছে। ফলে এইরকম একটা অবস্থাতে ১ম চ্যালেঞ্জ হলো যে আবার রপ্তানিটা বাড়ানো যায় কি করে? কোম্পানিগুলোকে কি করে উৎসাহিত করা যায়? তার জন্য একের পর এক রিফর্ম, ট্যাক্স ছাড়, ট্যাক্সের রিল্যাক্সেশন করেছে। আর আমেরিকাতে যে এনআরআই কোম্পানিগুলো আছে, মানে ভারতীয়রা যেখানে ব্যবসা করছে আমেরিকাতে, সেইটা আগামী দিনে আশঙ্কা একটা আছে যে তাদের উপরে মানে ডোনাল্ড ট্রাম্প আ কর চাপিয়ে দিতে পারে। বিশেষ করে ওরা তো আমাদেরকে এখানে রেমিটেন্স মানে টাকা পাঠায়। হুম, দেখা গেল ৳১০০ র উপর বলে দিল যে 5% ট্যাক্স জারি করে দিবে। এইরকম একটা অবস্থায় উনারা ক্ষতির সম্মুখীন হবে এনআরআই রা। ফলে তাদেরও কিছু সুরাহা এই আর্থিক দিক থেকে দেবার চেষ্টা করেছে। একের পর এক রিফর্ম, আ সু আ কর কাঠামোর সরলীকরণ এবং যারা মানে ডিসক্লোজ করতে চান তাদের আয় অ্যা আগে করেনি। তাদেরকে কিছুটা রেহাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, সিম্পলিফিকেশন করা হয়েছে। এটা একটা বড় মানে বাজেট যদি তুমি পড়ো, এটা একটা বড় জায়গা। ২য় যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ উনার কাছে ছিল, সেটা হলো ভারতবর্ষের নিরাপত্তা সংক্রান্ত। অর্থাৎ অপারেশন সিঁদুর এর আ পর ভারতবর্ষের কাছে এখনো মানে অপারেশন সিঁদুর শেষ হয়নি, এই কথা নরেন্দ্র মোদী বলেছেন। ফলে ডিফেন্সের বিপুল ব্যয়ের প্রশ্নটা যুক্ত আছে। ডিফেন্সকে প্রিপেয়ার্ড করে রাখা। একদিকে চীন, একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান। এরকম একটা অবস্থাতে ডিফেন্সের বাজেট, ডিফেন্সকে মডার্নাইজেশন কি করে করা হবে? ডিফেন্সের যোগানটাকে জারি রাখবে কেমন করে? ডিফেন্সে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অত্যাধুনিক মানে তুমি জানো যে প্রযুক্তি আসছে, অস্ত্র আসছে। সেই অস্ত্র সরবরাহটা যাতে অব্যাহত থাকে, আরো উন্নত প্রযুক্তি থাকে, উন্নত গবেষণার কাজ হয়। সেই কারণে কিন্তু ডিফেন্স সেক্টরে ঢেলে মানে টাকা ঢেলেছে। গতবারের থেকে ৳৬,০০০ কোটি বাড়িয়েছে এবং 15% মানে ৳১০০ ব্যয় করলে তার ৳১৫ ডিফেন্সে জন্য ব্যয় করার সিদ্ধান্ত। ফলে এটা হলো ২য় চ্যালেঞ্জ, যেটা তুমি বাজেটে বিস্তার সহকারে পাবে। 3rd যে বিষয়টা এই বাজেটে মানে আমি বলেছি আগেই, এটা হুম। অনেক বেশি অর্থনীতির অভিমুখ রাজনীতির থেকেও। কারণ এখন নির্বাচন সেই অর্থে নেই। ফলে মানে অর্থনীতির অভিমুখ হিসাবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংক্রান্ত।
ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশের মানে কারণ এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে কি আসবে না সেটা অনেকগুলো কন্ডিশনের উপর নির্ভর করে বা কতটুকু আসবে কোন রাজ্যে আসবে কিন্তু স্মল এবং তোমার ইয়ে আহ, ক্ষুদ্র ও প্রান্তিক ক্ষুদ্র যে শিল্প মাঝারি শিল্প সেটা হলো মিডিয়াম অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি তার জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আহ, যে মাধ্যমিক শিক্ষার জন্য আবার নতুন করে 12,000 স্কুল তৈরি করার কথা বলা হয়েছে যেটা প্রয়োজন মানে নিউ এডুকেশন পলিসিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্ব পাওয়ার কথা একাধিক ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশন কোনোটাতে আবার আয়ুষের মতন তোমার গিয়ে ইনস্টিটিউশন তৈরি করার কথা অর্থাৎ আয়ুষ কে ন্যাশনাল লেভেলে 3টি ইনস্টিটিউশনের করার কথা বলা হয়েছে এরকম এডুকেশনের সেক্টরের এই প্রথম একটা এমফেসাইজ আমি দেখলাম বাজেটের মধ্যে দেওয়া হয়েছে দেখো মানে বহুদিন থেকে আমাদের ক্ষুদ্র ও মানে মাঝারি শহরগুলো ডেভেলপমেন্টের জন্য কথা বলা হয়নি নরেন্দ্র মোদী বারবার যেটা বলবার চেষ্টা করেছেন স্মার্ট সিটি তারপরে তোমার গিয়ে মেট্রোপলিটন সিটি হ্যাঁ এগুলোকে গুরুত্ব দিয়েছে কিন্তু ক্ষুদ্র ও ছোট মানে ছোট ও প্রান্তিক যেগুলো বা মাঝারি শহর যেগুলোকে আমরা বলবো সেগুলোকে কিন্তু এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেগুলো আশু প্রয়োজন চ্যালেঞ্জের জায়গা কিন্তু তুমি এইবার আমাকে বলবে যে তাহলে স্যার মানে কিছু পশ্চিমবাংলা পেলো না পশ্চিমবাংলা পেলো যেটা সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পার্ট থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পার্ট থেকে শিলিগুড়ির থেকে যে মানে 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 রেলওয়ের করিডর মানে দ্রুতগামী রেলওয়ে করিডোরের কথা ঘোষণা করা হয়েছে সে বানারস হয়ে শিলিগুড়ি বানারস দিল্লি এই একটা বড় রুট পেল ডেফিনেটলি সেটা শিলিগুড়ি মানে উত্তরবঙ্গে বিজেপির একটা প্রভাব আছে তুমি জানো বিজেপি কর্মী সমর্থকদেরকে একটা বার্তা দেওয়া হলো যে শিলিগুড়ি গ্রোথ সেন্টার হিসেবে তারা ভাবছেন সেই কনটেক্সটেই এই করিডোরটা দেওয়া হলো শিলিগুড়ি বানারস দিল্লি আরেকটা হলো যে হুগলির ডানকুনি থেকে সুরাট পর্যন্ত যে ফ্রেট করিডর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে উনি রেলমন্ত্রী থাকাকালীন 2009 সালে নাকি উনি ঘোষণা করেছেন ঘোষণাই ছিল বাজেট ছিল না কোনো বরাদ্দ ছিল না ওটা কেবলমাত্র কাগজ কলমে ছিল কিন্তু এবার দেখার যে এটা এবারও কাগজ কলমে হয় নাকি প্রকৃত অর্থে যদি সত্যি একটা ফ্রেট করিডর হয় তাহলে আমি বলবো যে এ রাজ্যের মানে বহু ব্যবসায়ীর গুজরাট পর্যন্ত যেতে হয় আবার গুজরাট থেকে পশ্চিমবাংলায় মাল নিয়ে আসতে হয় কলকাতা বন্দরের মাধ্যমেও অনেক পরিবহন হয় নর্থ মানে সাউথ ইস্ট স্টেট গুলোতে ফলে আমরা দেখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শুধুমাত্র পেপার ওয়ার্ক হয়ে থাকবে এই ডানকুনি অমৃতেশ্বর করিডর উনি বলেছিলেন সেটা কাগজে কলমে রয়েই গেল বাস্তবে মুখ দেখেনি তো সেইটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ঘোষণা হবে মোদীর নাকি বাস্তবে হবে সেটা তো দেখার অবশ্যই একটা বিষয় আছে এবং একই সাথে দুর্গাপুরের শিল্পাঞ্চল হারানো মানে গৌরব ফিরিয়ে আনার জন্য দুর্গাপুরে একটা শিল্প তালুক বা শিল্প করিডোর গড়ে তোলার যে ঘোষণা আজকে আছে সেটা ডেফিনেটলি একটা সময় জানো তুমি যে পশ্চিম বর্ধমান বিজেপির গড় ছিল যখন বাবুল সুপ্রিয় ওখানকার এমপি হয়ে নির্বাচিত হয়েছিলেন তারপরে বাবুল সুপ্রিয় তৃণমূলে জয়েন করার পরে কিছুটা প্রভাব সেখানে কমেছে দুর্গাপুরকে কেন্দ্র করে মোদী যে লাস্ট সভাটা করেছিলেন তার আগে একাধিক প্রকল্প ঘোষণা করেছিলেন ফলে দুর্গাপুরের বিজেপি কর্মী সমর্থকদের উদ্দীপনার বা আশার এক আলো অবশ্যই আজকের ঘোষণার মধ্যে আছে যেখানে শিল্প করিডর ঘোষণার কথা বলা হচ্ছে দুর্গাপুরকে কিন্তু তুমি যদি এইবার বলো যে মানে এটা কি কেউ আশা করেছিল মানে কর মানে আয়কর আবার নতুন করে ছাড়বে না ছাড়েনি ধরো দিল্লি নির্বাচনের আগে দিল্লির জন্য আলাদা কি দিয়েছিল আয়করের ছাড় দিয়েছিল 2025-এর বিধানসভা লোকসভা বিধানসভা নির্বাচনের আগে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এক মধ্যবিত্ত ছাড়ের জোরে কিন্তু দিল্লিতে বিজেপি জয়ী হয়েছিল ফলে বা তোমাকে আমি বলতে চাই যে হরিয়ানা নির্বাচনের আগে কি আলাদা ছাড় দিয়েছিল বা মহারাষ্ট্র নির্বাচনের আগে কি আলাদা ছাড় দিয়েছিল ফলে এই দেখো মানে বিহারের আর অন্ধ্রের কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু বাজেট অ্যালোকেশনটা
ডিসপ্রপোর্শনেটলি করেছিল। চোখে লেগেছিল। অত্যন্ত কুৎসিত বলা যায় যে দুটো রাজ্যকে ঢেলে দিয়েছিল আর অন্য রাজ্যগুলো পায়নি। দিয়েছিল পলিটিক্যাল কারণে। কারণ চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে যদি না ঢালতো তাহলে চন্দ্রবাবু নাইডুর সমর্থন হারানোর ভয় ছিল। আবার বিহারে নীতিশ কুমারের সমর্থনের হারানোর ভয় ছিল। আজকে মোদি কিন্তু ওদের দুজনের উপর শুধু নির্ভর নয়। আজকে মোদি অনেক বলিয়ান। ফলে এখন কারো কাছে সারেন্ডার করার জায়গা নেই। ফলে সেই জায়গা থেকেই কিন্তু উনি বিহারে যেভাবে টাকা ঢেলেছেন বা অন্ধ্রপ্রদেশে যেভাবে টাকা ঢেলেছেন সেটা অন্য ৫ টা রাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে করতে হয়নি। কারণ তিনি অনেক করেননি। মহারাষ্ট্রের জন্য আলাদা কোনো বাজেট ছিল না। তোমার গিয়ে হরিয়ানার জন্য আলাদা বাজেট ছিল না। দিল্লির জন্য মধ্যবিত্তকে জয় করেছেন কেবলমাত্র ইনকাম ট্যাক্সের ছাড়ের ঘোষণা করে। ফলে সেই জায়গাগুলো যদি তুমি লক্ষ্য করো, তাহলে আমি বলব যে পশ্চিমবাংলাতে কিছুই দিল না, কিছুই দিল না যে যারা বলছেন। আমি বলব যে পা আ পার্লামেন্টে যে বাজেট বা কেন্দ্রীয় সরকারের যে বাজেট তার যদি আমি গতি প্রকৃতি দেখি, ১ম মানে একটা সরকার ৫ বছরের হলে ১ম বছর প্রতিশ্রুতি দেওয়ার জন্য প্রচুর পালন করতে হয়। ফলে একাধিক প্রকল্প উঠে আসে, যেটা গতবার হয়েছে। ২য়, ৩য় এই দুটো বছর সাধারণত হার্ড ইকোনমিক সিদ্ধান্ত নেয়, যেটা নরেন্দ্র মোদী এবার নিলেন। তার পরের বছর থেকে আবার যখন লোকসভা নির্বাচন এগিয়ে আসবে, তখন থেকে আবার প্রকল্প বা রাজ্যভিত্তিক নানা প্রকল্পের কথা তিনি ঘোষণা করবেন। ইম্পোর্টেন্ট হলো নরেন্দ্র মোদী যতটুকু প্রকল্প ঘোষণা পশ্চিমবাংলায় করেছেন, তার জনসভার আগে। তুমি জানো যে গত জুন মাস থেকে উনি শুরু করেছেন সভা এবং গ্যাসের প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে আলিপুরদুয়ারে শুরু করেছিলেন ১ম জনসভা। এই প্রকল্পগুলো বিজেপি ধরো একটার পর একটা সবার আগে প্রকল্প ঘোষণা করেছেন, শিলান্যাস করেছেন, চালু করে দিয়েছেন। শুধু কলকাতায় এয়ারপোর্ট পর্যন্ত যে মেট্রো রেল চালু করেছেন, তার কোনো বিজ্ঞাপন তুমি দেখবে? যে পশ্চিমবাংলা বিজেপির নেতারা করেছে? নরেন্দ্র মোদী যে একের পর এক প্রকল্প চালু করেছে, সেগুলো মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যরা প্রচারে আনতে পেরেছে? মানুষের কাছে যেতে পেরেছে? বরঞ্চ উল্টো প্রচার হয়েছে। তৃণমূল কংগ্রেস তার মতন করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, মিডিয়া ব্যবহার করে তার মতন করে কাউন্টার প্রচার করেছে যে বিজেপি উন্নয়ন বিরোধী। কিন্তু বাস্তবে গত ৫ বছরের মধ্যে বিজেপি এই রাজ্যের জন্য বহু মানে ডেভেলপমেন্ট এর কাজ করেছে। সেগুলো একটাও তুলে ধরতে পারেনি এই ব্যর্থ অপদার্থ রাজ্য নেতৃত্বের জন্য। ফলে ইম্পোর্টেন্ট হলো যে যদি ঢেলেও দিত আমি কথা বলি। যদিও অর্থনীতির নিয়মে ঢেলে যাওয়ার সুযোগ নেই। কারণ এখন যে সময়টা চলছে তাতে আন্তর্জাতিক অর্থনীতির চ্যালেঞ্জকে মোকাবিলা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে যদি রাজ্যের জন্য অতিরিক্ত আরো ব্যয় বরাদ্দ হতো, প্রকল্প স্পেসিফিক হতো, সেটাও কি রাজ্য বিজেপির পক্ষে সম্ভব ছিল মানুষের কাছে পৌঁছে দেওয়া? কারণ বাজেটে তোমার চ্যানেল বা তোমার আ মা টেলিভিশনের মাধ্যমে কয় শতাংশ লোকের কাছে পৌঁছায়? হার্ডলি ১৫% লোকের কাছে পৌঁছায়। কিন্তু একটা গরিব মানুষের বাড়িতে গিয়ে পৌঁছানোর জন্য যে কর্মী দরকার, হুম। যে সংগঠন দরকার, শুধু নরেন্দ্র মোদী উদ্বোধন করে দিলেন। আর তোমরা চুপ করে বসে থাকলে মানে বাড়ি প্রচার নেই। হ্যাঁ? প্রত্যেকটা কর্মীকে বাড়িতে গিয়ে প্রচার করে গরিব মানুষের কাছে গিয়ে খুলে বলা, সেই শক্তি কোথায় বিজেপির? ফলে এখানে যদি ঢেলেও দিত, আমি নিশ্চিত তোমাকে বলতে পারি, সেটা মানুষের কাছে কিন্তু পৌঁছে দিতে পারত না রাজ্য বিজেপি, তাদের ব্যর্থতার জন্য। ফলে আ বিরোধীরা তাদের মতন করে বলছেন। বাজেট দেখো ডেফিনিটলি বাজেটের মাধ্যমে একটা ইতিবাচক বার্তা দেওয়ার সুযোগ থাকে। মানে সেটা তুমি কার্যকারী করো না করো, ঘোষণাটা করা খুব জরুরি হয়। এটা অস্বীকার কিছুতেই করব না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেস্ট এক্সাম্পল। তিনি যখন লোকসভা নির্বাচন ২০০৯ এ জয়ী হবেন, তার আগে যে বাজেটটা করেছিলেন, সে না সরি ২০১১ বিধানসভা নির্বাচনের আগে তিনি যে রেল বাজেট করেছিলেন, কারণ সেটা কার্যত আ বাংলার জন্য রেল বাজেট হয়েছিল। যদিও উনি ৩৬ টা কারখানা করব বলেছিলেন, একটাও করেননি। তিনি অনেক মানে স্টেডিয়াম তৈরি করব, হাসপাতাল তৈরি করব, এরকম একের পর এক প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়েছিলেন। একটাও করেননি। প্রত্যেকটা মিথ্যে কথা ছিল। মানে রেলের বাজেট বরাদ্দ এমন জায়গায় নিয়ে গেছিলেন যে অপারেশনাল কস্ট অনেক বেড়ে গিয়েছিল। অর্থাৎ যে আয় হতো তার থেকে ব্যয় অনেক বেশি হয়ে গেছিল। এমন অবস্থা হয়েছিল যে তার দল থেকে যিনি মন্ত্রী হয়েছিলেন পরবর্তী সময়ে রেলের মন্ত্রী দীনেশ
বাবু, দীনেশ বাবু তিনি তিনি কি বলেছিলেন? বলেছে রেলকে আইসিইউতে নিয়ে গেছে মমতা। মানে রেলকে মৃতপ্রায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তার দলের এমপি আ আ যিনি রেলমন্ত্রী হয়েছিলেন, তিনি এই কথা বলেছিলেন। তার দলের তরফ থেকেই এমপি হিসাবে মানে মন্ত্রী হয়েছিলেন। তিনি কিন্তু অ্যা অ্যা এই কথাটা বলেছিলেন। দীনেশ বা অ্যা বাজাজ, দীনেশ বাজাজ মনে হয় না নাম? হ্যাঁ, সেই হ্যাঁ, দীনেশ ত্রিবেদী, সরি দীনেশ ত্রিবেদী কিন্তু এই কথাটা। দীনেশ ত্রিবেদী আ তোমার গিয়ে ইয়ে ছিলেন তোমার গিয়ে আ ব্যারাকপুরের সাংসদ ছিলেন। তৃণমূল সাংসদ ছিল। জোড়াফুলে জয়ী সাংসদ। তাকে যখন রেলমন্ত্রী করা হয়েছিল, তিনি রেলের দুরবস্থা দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন লেভেলে নিয়ে গেছেন, সেটা দেখে তিনি বলেছিলেন যে রেলকে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যার জন্য তো তার চাকরি চলে গিয়েছিল। অর্থাৎ আ রেলমন্ত্রীর পদ আ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। হয়ে তারপরে মুকুল রায়কে করেছিল। ফলে ইম্পোর্টেন্ট হলো যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন একের পর এক প্রতিশ্রুতি দিয়ে মানুষের কে মন জয় করার চেষ্টা করেছিলেন, ক্ষমতা পরিবর্তন এনেছিলেন। অবশ্যই যদি ১০০ টা প্রকল্প ঘোষণা করত, হোক না হোক, সেগুলো ঘোষণা করলে সেগুলো নিয়ে যদি তুমি বাজনা বাজাতে পারতে, তাহলে দর্শক মানে যারা ভোটার তারা সন্তুষ্ট হতো। সেই বাজনা বাজানোর স্কোপটা নরেন্দ্র মোদী নেয়নি বা তারা তাদের রাজনৈতিক সংস্কৃতিতে হয়তো সেটা আটকে গেছে। কিন্তু যদি মানে একের পর এক ঘোষণাও হতো, সেই ঘোষণাগুলো মানুষের কাছে আদতেও পৌঁছে দিতে পারত কিনা রাজ্য বিজেপি নেতৃত্ব, তা নিয়ে আমার সংশয় আছে।